বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজা গোলাম রব্বানী। আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক শেখ মহিউদ্দিন আহমেদ। লন্ডন থেকে যুক্ত হয়েছেন। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা। আজকের আসলে বিষয় হচ্ছে 16 বছরের বয়সের তরুণ তরুণী বলেন আর ইয়াং পিপল, তরুণ এবং ইয়াংদের ভোটাধিকার নিয়ে সারা বিশ্বে এখন নতুন করে সংযোজন করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি ইংল্যান্ডে, যুক্তরাজ্যে 16 বছর বয়সীদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে। সো বাংলাদেশেও এ বিষয় নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্ন কথা উঠিয়েছেন, প্রশ্ন দিয়েছেন এবং অনেকে প্রস্তাবনা জমা দিয়েছেন, বিশেষ করে আপনার এই নতুন ইন্টারিম গভর্নমেন্টের কাছে। এখন প্রশ্ন উঠেছে যে 16 বছর বয়সীদের ভোটাধিকার কি আসলে সময়ের দাবি কিনা, এবং এর সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক প্রভাব কি পড়তে পারে। আর সরকার যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই দাবি সংযোজন করবে কিনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই আলোচনায়। দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকুন। মহিউদ্দিন ভাই, আপনাকে প্রথমে যে বিষয়টা জানতে চাই সেটা হলো, যুক্তরাজ্যে 16 বছর বয়সীদের ভোটাধিকার দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশেও এটা সময়ের দাবি এখন? যুক্তরাজ্যে যেটা দেওয়া হয়েছে সেটা মূলত হচ্ছে স্কটল্যান্ড পার্লামেন্টারি সিস্টেম তাদের একটু ডিফারেন্ট। আর এখন পর্যন্ত ইংল্যান্ডে এটা চালু করা হয় নাই, তবে পৃথিবীর অনেকগুলো দেশে এই 16 বছরের ভোটাধিকার কিন্তু রয়েছে। যেমন রয়েছে অস্ট্রিয়ায়, ইউরোপের অন্যতম একটা বিখ্যাত রাষ্ট্র, আর্জেন্টিনায়, ব্রাজিলে, কিউবায়, ইকুয়েডরে, নিকারাগুয়ায়, মাল্টায়, জার্মানিতে শুধুমাত্র স্থানীয় নির্বাচনে, আর স্কটল্যান্ডে। তো এখন বিষয়টা দেখেন, পৃথিবীতে হুট করেই তো প্রথমবারের মতো একসাথে সবকিছু হয় না। আর বাংলাদেশে আমরা কিন্তু বিশ্ব রাজনীতিতে অনেকখানি এগিয়ে আছি। যেমন আমাদের এখানে নারী নেতৃত্বকে আমরা যেভাবে গ্রহণ করেছি, একই সময় দেখা গেছে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, তারপর সংসদের স্পিকার, মানে অনেক কিছু মিলিয়ে দেখা গেছে সংসদের বিরোধী দলের নেত্রী, একসাথে নারীরা। তো আমরা কিন্তু আমরা যতই আমাদেরকে নানানভাবে মৌলবাদী আখ্যায় অনেকেই আখ্যায়িত করার চেষ্টা করে, আমাদের পার্শ্ববর্তী দেশও চেষ্টা করে, যদিও তারা নিজেরাই মৌলবাদের দুর্গন্ধের মধ্যে তারা নিজেরা চেপে বসে আছে, তারপরে কিন্তু তারা আমাদেরকে মৌলবাদী প্রমাণ করার জন্য নানাবিধ তকমা লাগানোর চেষ্টা করে। তো আমরা কিন্তু রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় আমরা যে কতখানি এগিয়ে আছি, সেটা আমাদের এই নারী নেতৃত্বকে গ্রহণ করার মধ্য দিয়েই কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে। এখন দীর্ঘদিন নারী নেতৃত্বে থাকার পরে ধীরে ধীরে রাষ্ট্র এখন আবার মিক্স, যেটা বলে যৌথ নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে পুরুষদেরও ধীরে ধীরে আবার আগমন বাড়তেছে। তো এখন এই 16 বছরের বিষয়টা কিন্তু সেরকম, কারণ আগে মানুষের আপনার এডুকেশন, শিক্ষা ব্যবস্থাটা পশ্চাৎপদ ছিল। তো মানুষ সব জানা শোনা জ্ঞানের অধিকারী হতো একটু দেরিতে। যেমন আমাদের সময় 18, 19, 20-এর আগে কেউ মেট্রিক পাস করতে পারতো না, এসএসসি পাস করতে পারতো না। কিন্তু দেখা গেছে এরপরে কিন্তু এখন 14 বছরেও কিন্তু এসএসসি পাস হচ্ছে। তো পৃথিবীতে এই যে উন্মেষ ঘটছে, টেকনোলজির উন্মেষ ঘটছে, জ্ঞানের উন্মেষ ঘটছে, শিক্ষা দীক্ষার উন্মেষ ঘটছে, তো এখানে কিন্তু মানুষ আগেই কিন্তু অনেক কিছু জেনে যাচ্ছে। যেমন আমরা কিন্তু টেকনোলজি পেয়েছি আমাদের অনেক পরে, কিন্তু এখন বাচ্চারা জন্মের পর থেকেই টেকনোলজির মধ্যেই তারা স্বাভাবিকভাবে একটা একটা টেকনোলজি নাড়াচাড়া করছে। তো এখানে তাদের কাছে জ্ঞান আসতেছে খুব দ্রুত, তারা খুব অ্যাডভান্স ম্যাচুরিটি। অ্যাডভান্স সবকিছুতে, টেকনোলজিতে, শিক্ষা দীক্ষা সব। তো সেখানে তাদের বয়স যদি আমরা 16 বছরে নিয়ে আসি, বা আমি মনে করি 16 বছর এখন দে আর ম্যাচিউর এনাফ। অনেক ধন্যবাদ। আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী, বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী
যদি এটা পরিবর্তন হয় 18 বছরের বাংলাদেশের কোন সংবিধান? মুজিবীয় সংবিধান? আহ, এ, এই বর্তমান একটা যে খোঁচাখোচা সংবিধান আছে। দ্বন্দ্বময় সংবিধান নিয়ে কেন আমরা বারবার একই কথা বলি? এই সংবিধান তো পরিবর্তন করতে হবে। এই সংবিধানের পক্ষে যারা, তারা আসলে জনগণের পক্ষে নয়। আপনাকে বিষয়টা খুব মারাত্মকভাবে শোনেন, বর্তমান মুজিবীয় সংবিধানের পক্ষে যারা কথা বলে তারা বাংলাদেশের জনগোষ্ঠীর বা নাগরিকদের পক্ষের কোনো শক্তি নয়। ইট ইজ ক্লিয়ার। এটা আপনি বুঝতে, তারা কারো না অন্য কারো পারপাস সার্ভ করার জন্য এই মুজিবীয় সংবিধানের নামে আমাদের উপরে চেপে বসতে চাচ্ছে। যে হোক, আমার বাবা হোক, বাট এই সংবিধানের পক্ষে যে থাকবে সে এই জাতির বিপক্ষের মানুষ। জি বলেন। বাংলাদেশের সংবিধানে আসলে যেটা 72 সালের সংবিধান, সেই সংবিধান কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে আসলে সংবিধান করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাকে বাদ দিয়ে। এলট অফ থিংস, ওটা ভিন্ন আলোচনা, আমরা পরবর্তীতে হয়তো বা কোনো একটা বিষয় পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত ব্যক্তিরা বাংলাদেশের সংবিধান বানিয়েছিল। এবং সেটা পাশও করে নাই, আমি যতদূর জানি আর কি। দরকার নেই তো। হ্যাঁ। তো এখন বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেছেন যে 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 ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান করলো 2024-এ, সেখানে তো ছাত্রদের ভূমিকা অত্যন্ত। অসমাপ্ত বিপ্লব, গণ জি। অভ্যুত্থান নয়, অসমাপ্ত বিপ্লব। হ্যাঁ, যে অসমাপ্ত বিপ্লব, যে বিপ্লবী সংগঠিত হয়েছিল 2024-এ হলো, এই বিপ্লবের পরে আপনি দেখেছেন যে বৃহত্তর রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে কিন্তু কোণঠাসা করে রেখেছে। একটা ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলকেও কিন্তু কোণঠাসা করে রয়েছে, এবং বিভিন্নভাবে টিপ্পনী করা হয় তাদেরকে যে তারা রাজনীতির কি বুঝে, 2 দিন হলো রাজনীতিতে এসছে। তো এই সময়ের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে যদি 16 বছরের তরুণদেরকে ভোটাধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এটা স্বাভাবিকভাবে গ্রহণ করবে কিনা, এবং কোনো রাজনৈতিক দল কিন্তু এখনো পর্যন্ত জোরালোভাবে এই বক্তব্য উপস্থাপন করে নাই। আমি সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি মূলত রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে চাই না, কারণ আমি জনগোষ্ঠীর পক্ষে, আমি জাতির পক্ষে, আমি নাগরিকদের পক্ষে। তো এখন ঘটনা হলো, একটি বিপ্লব হয়েছে, যে বিপ্লবটি এখন পর্যন্ত অসমাপ্ত। বিপ্লব সম্পন্ন হয়নি, বিপ্লব ছিনতাই হয়ে গেছে। বিপ্লব কোটারি গোষ্ঠীর কাছে, বিপ্লব এলিটদের কাছে, বিপ্লব কালোবাজারিদের কাছে, বিপ্লব মাফিয়াদের কাছে লুণ্ঠন হয়ে গেছে। তারা এখন এই বিপ্লব ছিনতাই করে নিয়ে গেছে। এখন বিপ্লবোত্তর সময়ে বিপ্লবীরা যে একটি সরকার তৈরি করেছিল, যদিও সেই সরকারে হাসিনার, আপনার ডিজিএফআই এবং হাসিনার মনোনীত ব্যক্তিরাই কিন্তু এই সরকারের অধিকাংশ মনোনীত করেছিল। ছাত্ররা বা বিপ্লবীরা যাদেরকে মনোনীত করেছিল, তাদের মধ্যেও সময়ের আবর্তনে দেখা গেছে যে তারা ভুল নির্বাচন করেছেন। এখন নিজেরাই বলছেন যে আমরা কিছু কিছু উপদেষ্টাদের প্রতি বিশ্বাস করে ভুল করেছি। আমরা কিন্তু এটা বহুত আগে থেকেই জানতাম। প্রতিটা নির্বাচনে আমরা বহুভাবে বলার চেষ্টা করেছি। এবং একটা হয় কি, ম্যাচুরিটির আগে অনেক কিছু করতে গেলে সমস্যা হয়ে যায়। বিপ্লব হতে পারে সবকিছুর মাধ্যমে, কিন্তু বিপ্লবোত্তর পরিস্থিতি ট্যাকেল করার জন্য যদি আমরা মাঠের যোদ্ধাদের দিয়েই সবকিছু করাতে চাই, সেটা যেমন হয় না, আবার মাঠের যোদ্ধারা না করলেও হবে না। সেখানে স্বাভাবিকভাবেই কোটারি শক্তিগুলো ঢুকে যায়। তো হয় কি, রাজনীতিতে পড়াশোনা তো এখন খুব কম মানুষ করে। তো পড়াশোনা কম করার কারণে রাজনৈতিক সূত্রগুলো আমরা কেউ ধরে রাখি না। আমরা রাজনৈতিক দল এই ছেলেপেলেরা করতে গেছে, কিন্তু তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো লিটারেচার নাই। তারা বিপ্লবের উপরেও কোনো লিটারেচার এখন পর্যন্ত দিতে পারে নাই। আর রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত লিটারেচার, মতাদর্শগত বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে জনগোষ্ঠীর কাছে, ততক্ষণ পর্যন্ত এটা একটি সংগঠন বা ক্লাবে পরিণত হয়ে থাকবে। যে বিষয়টি আমি বারবার বলার চেষ্টা করেছি, এবং বাংলাদেশে গিয়েও আমি বিভিন্ন মহলে বলেছি যে তাদেরকে এই বিষয়গুলোর শরণাপন্ন হতে হবে। কিন্তু হয় কি, মানুষ আমাদের আমাদের এটা পশ্চাৎপদতা বলেন আর বলদামি বলেন, বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় বলদামি বলেন, আমাদের মানুষ কোনো কিছু অ্যাচিভ করলে আমাদের মধ্যে এক প্রকার অহংকার চলে আসে, এবং সে অহংকারের কারণে আমরা কিন্তু খেই হারিয়ে ফেলি এবং আমরা ভুল পদক্ষেপ নেই।
যে বিষয়গুলো আমাদের এই বাচ্চাদের মধ্যেও ঘটেছে, এবং তাদেরকে সহজেই ম্যানিপুলেট করতে পারছে অনেকেই। ম্যানিপুলেট করে তাদেরকে দিয়ে অপকর্ম করানো হচ্ছে, তাদেরকে দিয়ে ডাবল স্ট্যান্ডার্ড কাজ করানো হচ্ছে, তাদেরকে দিয়ে ঘুষের মধ্যে, দুর্নীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এই বিষয়গুলো কেন ঘটতেছে এটা বোঝার মতো বোধ বুদ্ধিও তাদের এখন পর্যন্ত তৈরি হয়নি। এখন পর্যন্ত তাদের কিন্তু লিটারেচার তৈরি করার মতো কোনো স্কোপ তৈরি হয়নি। যে বিষয়টা আমরা নুরুর একটা বিশাল দল হয়েছে, এখন অনেক হয়েছে, কিন্তু নুরুল দলেও দেখবেন সেখানেও লিটারেচার তৈরি হয়নি, যে কারণে নুরুল দল কিন্তু আপনার দেখবেন যে 3-4টা খণ্ডে অলরেডি বিভক্ত এখন। তো এই বিষয়গুলো আমরা কেউ মাথার মধ্যে রাখি না। আমরা কেউ মনে করি স্লোগান একটা দিতে পারলে, একটা প্রেস কনফারেন্স যদি করতে পারি, কয়েকটা মিছিল মিটিং যদি করতে পারি, বজ্র কণ্ঠে যদি কিছু ভিডিও করে সেটা যদি আপলোড দিতে পারি, তাহলে আমি একটা সংগঠন, একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছি। কিন্তু রাজনীতি এত সোজা নয়। রাজনীতি যদি এত সোজা হতো তাহলে বাংলাদেশে ঘরে ঘরে রাজনৈতিক দল থাকতো। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমি এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে গত 1-1.5 বছর ধরে যে তরুণদের মধ্যে একটা জাগরণ, বিশেষ করে 2024-এর বিপ্লবের পরে, এই জাগরণের মধ্যে 16 বছর বয়সীদেরকে যদি ভোটাধিকার দেওয়া হয়, তাহলে আপনি কি মনে করেন যে সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে, কিংবা রাজনীতিতে অবশ্যই আসবে, কোনো ইতিবাচক অবশ্যই আসবে। কারণ আপনি যদি এই নতুন প্রজন্মের এই সন্তানদেরকে যদি আপনি অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে কথা বলার, তাদেরকে তাদের মতামত আহ, দেয়ার যদি ব্যবস্থা না করেন, তাহলে সমাজে আরেকটি বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ আমরা আমাদের এই ধরেন আজকে যারা আমরা 60-এর উপরে বা 55-এর উপরে, 50-এর উপরে, আমাদের মধ্যে কিন্তু পশ্চাৎপদ চিন্তা ভাবনার অভাব নাই, এবং আমাদের মন মানসিকতার মধ্যে অনেক খারাপ জিনিসের পরিমাণ বেশি। আমরা যদি দাবি করি হেন তেন, আপনি যদি দেখেন এই বিপ্লবোত্তর সময়টাকে যদি দেখেন, বিপ্লবটাকে কিভাবে খেয়ে ফেলা হয়েছে, সমস্ত বাংলাদেশে বিপ্লবটাকে একযোগে খেয়ে ফেলা হয়েছে। এইটা খায়, ওইটা খায়, পাথর খায়, পাহাড় খায়, এ ফুটপাত খায়, ঘাট খায়, এ বাজার খায়, হাট খায়। মানে এই যে খাওয়ার একটা প্রতিযোগিতা, এর পাশাপাশি নীরবে বৃদ্ধি পেয়েছে মাদক সাম্রাজ্য। সেইটার দিকে কিন্তু কোনো রাজনৈতিক দলের খেয়াল নাই। আমরা মাদক সাম্রাজ্যের দিকে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, একজনেও কথা বলে না। আমাদের দুর্নীতি 3-4 গুণ বেড়ে গেছে এই ইন্টারিম সময়, কিন্তু সেই বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, দলগুলোরও কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই, তারা কোনো মেজারই নিচ্ছে না। কারণ সব ওই যে আপনার কি বলে, একজন উপদেষ্টাকে বলতে শুনেছি যে তার কাছে সবাই যায়, যে বলে দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু আমার কাজটা করে দিতে হবে। তো এই দুর্নীতিটা এইভাবে বৃদ্ধি পেয়েছে যে সবার দুর্নীতি করতে হবে। দুর্নীতি ছাড়া মানুষের মগজের মধ্যে, আমাদের বয়সী লোকজনের মধ্যে দুর্নীতি আচ্ছা, ছাড়া কোনো আচ্ছা। কিচ্ছু নেই। আমাদের মগজে মানে পোকার মতো কিলবিল করে দুর্নীতি, কিভাবে অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠা, টাকা পয়সা ইত্যাদি, একটা পাগলামি অবস্থা। এখান থেকে বের করে আনার জন্য আপনাকে এই নতুন প্রজন্মের সন্তানদেরকে সুযোগ দিতে হবে। কিন্তু কেউ এবং কেউ 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 আবার বলছে যে নতুন প্রজন্মের যারা আসছে তারা রাজনৈতিকভাবে পরিপক্ক না, সুতরাং তারা যে সিদ্ধান্ত, যেমন আগামী রাজনৈতিকভাবে অবশ্যই তারা পরিপক্ক না, আগামী নির্বাচনে আগামী কিন্তু নির্বাচনে তাদের যেটুক ডেফিসিট আছে সেটা তো আমরা পূরণ করে দিতে পারি। এবং তাদেরকে যারা যদি ভোটাধিকার দেওয়া হয়, সেটা নাকি অপত্রে চলে যাবে, এবং মানে একটা অনাকাঙ্ক্ষিত শক্তি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা আসবে, এরকম ধরনের। আমরা চিহ্নিত চোর ডাকাত বদমাশ আমাদের মধ্যে যারা আছে, যারা লুম্পেন, যারা লুটপাটকারী দুর্নীতিবাজ, তাদেরকে আপনি বহাল রাখতে চাইতেছেন, কিন্তু যাকে জানি না, যে হঠাৎ দেখা গেল যে ভবিষ্যতে একটা মানুষ ভালো হতে পারে, যার কোনো রেকর্ড নাই যে সে খারাপ কাজ করেছে, সেই ব্যাপারে আমি সোচ্চার যে অন্য জায়গায় চলে যেতে পারে, খারাপ জায়গায় চলে যেতে পারে। আরে খারাপের মধ্যে তো পুরো জাতি আমরা আছি। আর কোথায় যাবে খারাপ, আর কতটুকু খারাপ হবে? আমাদের মধ্যে তো কোনো আদর্শ নাই, আমাদের কোনো রাজনৈতিক দলের মধ্যে, যেগুলা বড় বড় দল, তাদের কাগজপত্রের মধ্যে আদর্শের অভাব নাই, কিন্তু প্র্যাকটিস নাই। একটা লোক বলতে পারবে না রাজনীতিতে আছে যে আমি মহা সত্য ধারণ করে আমি মহামানব হিসেবে আছি, বলুক না কেউ। আপনি 10টা সৎ রাজনীতিবিদের নাম বলেন না,
পাবেন না। একটা একটা হিসাবে দেখা গেছে যে এই 16 বছর বয়সীদেরকে যদি ভোটাধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় 2 কোটির উপরে, প্রায় 2 থেকে 2.5 কোটি ভোটার নতুন করে সংযুক্ত হবে ভোটার তালিকায়। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে গণতন্ত্র আরো সুরক্ষিত হবে এবং গণতন্ত্র না অধিকার, রাজনৈতিক অধিকার আরো নিশ্চিত হবে তাদেরকে ভোট? গণতন্ত্র তো বাংলাদেশে কোনো কালেও ছিল না সত্যিকার অর্থে। আমরা কোথায় পান? আপনি 51% জনগণের প্রতিনিধিত্ব কি কোথাও পাচ্ছেন নাকি? গণতন্ত্র কোথায়? এটা ফাইজলামি তন্ত্র ছিল বাংলাদেশে। সেটার মধ্য দিয়ে কিছু ভালো কিছু খারাপ এর মধ্যে দিয়ে এগিয়ে গেছি আমরা। কিন্তু বাংলাদেশে 51% নাগরিক তো দূরের কথা, 51% ভোটারের প্রতিনিধিত্ব কি কোনোদিন ছিল নাকি? তো আপনি যতক্ষণ পর্যন্ত 51% ভোটারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারবেন, কিসের গণতন্ত্র সেটা? সেটা একটা নষ্টতন্ত্র। নষ্টতন্ত্রের মধ্যে আপনি ওই যে বলে না যে পায়খানা পাতলা না পায়খানা শুকনা, আমরা এইটার মধ্যেই ছিলাম আমরা আর কি। এখন এই দাবির প্রতি দেখেন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, এই 16 বছর বয়সী তরুণদের ভোটাধিকার নিয়ে কেউ কিন্তু মানে মার্কেটে, অর্থাৎ কেউ কিন্তু ফিল্ডে নাই, মাঠে নাই, এবং সোচ্চারভাবে কোনো জায়গা থেকে কিন্তু দাবি আসে নাই। সেক্ষেত্রে কি তরুণ নেতৃত্ব এবং তরুণদেরকে এগিয়ে আসবে আসা উচিত কিনা? তো, আপনি আসবে কিভাবে? এইটাও তো এখন পর্যন্ত ধরেন নতুন একটা ইস্যু। আপনি যেটা পুরনো ইস্যু যে আপনাকে রাস্তা বন্ধ করতে হবে যে আগামীতে উম, মানে ভোট হলে সে তারপরে কোনো আরেকটি হাসিনা বা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার সুযোগ না থাকে, সেই পথটা বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে। সেইটাই আমাদের মতো এই পচা নষ্ট দুর্গন্ধময় রাজনীতিবিদরা সেইটাকে গ্রহণ করতে চাচ্ছে না। আপনাকে বুঝতে হবে যে এই মাফিয়াদের প্রতিনিধি যারা, তারা ফেসিবাদ তৈরির কারখানাকে বন্ধ করতে চাচ্ছে না। তো এই জাতিকে, এই সন্তানদেরকে আবার লাফিয়ে পড়তে হবে, এই সন্তানদেরকেই আবার রক্ত দিতে হবে। এখন 16 বছর আমরা ভোটাধিকার দিচ্ছি না, কিন্তু এই 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর এই সন্তানরা যদি আবার রাস্তায় নামে, আমাদের মতো নষ্ট মানুষ যেগুলো রাজনীতিতে আছে, এই একজনেরও খুঁজে পাবেন না, সব হেলিকপ্টার যোগে পালিয়ে যাবে। আমি একটি অন্য প্রসঙ্গের অবতারণা করতে চাই, সেটা হলো যে আহ, তরুণরা, বিশেষ করে টিনেজার বলি আমরা যাদেরকে, 16 বছর থেকে 22 বছর, 20 বছর, এরা কিন্তু বর্তমান সামাজিক গণমাধ্যমে প্রচণ্ডভাবে সক্রিয়। বিশেষ করে আহ, নব্বই, সরি, 2024-এর গণঅভ্যুত্থানের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এই গণমাধ্যম ব্যবহার করে কিন্তু বিপ্লব সংগঠিত করা গিয়েছিল। তো সেক্ষেত্রে এই 16 বছর বয়সী নাগরিকদের ভোটাধিকারের জন্য এখনকার তরুণ সমাজের উচিত কিনা যে নতুন করে আবার তাদের এই দাবি নিয়ে ময়দানে, মাঠে নিয়ে আসা, এবং সেটা কেমন ভাবে হতে পারে বলে আপনি মনে করেন? দাবি ময়দানেই আছে। বিপ্লব যখন একটা সংগঠিত হয়েছে, বিপ্লব যখন ছিনতাই হয়ে গেছে, বিপ্লব যখন অসমাপ্ত অবস্থায় পরিণত হয়েছে, বিপ্লবের পরবর্তী ধাপটাকে পূরণ না করলে এই জাতি ধ্বংস হয়ে যাবে, এই আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাবে। এখন তারা তাদের ভবিষ্যৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তারা বিপ্লবকে পুনরায় বাস্তবায়ন, মানে বাকি যেটুকু আছে বিপ্লবকে সম্পন্ন করার জন্য তারা আবার রাস্তায় নামবে কিনা। কারণ তারা যাকেই মনে করুক যে অমুক পীর সাহেব আমাদেরকে বিরাট জায়গায় নিয়ে যাবে, অমুক দরবেশ, রাজনৈতিক দরবেশ, অমুক মহামানব, রাজনৈতিক মহামানব আমাদের রাজনীতির মধ্যে এসছেন, আমাদের মুক্তি নিশ্চিত, এগুলো ফাইজলামি কথা। এগুলো হচ্ছে এক একটা পুরা দস্তুর, মানে ওটার কি বলে আপনার কল্পনা, কল্পনা রাজ্যের মধ্যে এরা গা ভাসিয়ে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে বিপ্লবটাকে সম্পন্ন করার জন্য বাকি কাজটা করতে হবে। ধ্বংস করে দিতে হবে মাফিয়াদের সাম্রাজ্য, ধ্বংস করে দিতে হবে লুটেরাদের সাম্রাজ্য। শোনেন, আপনি আর আমি এই এই যে এগুলো বলতেছি না, দেখবেন এই মাফিয়া গোষ্ঠী, লুটেরা গোষ্ঠী আমাদের এই জিনিসটা প্রচার যাতে না হয়, রিচ কমিয়ে দেয়, মানুষের কাছে যাতে না যায়, সন্তানদের কাছে না যায়, বিভিন্ন ভাবে আমাদের রিচ কমিয়ে দেয়। আর নতুন নতুন কিছু দেখবেন যে বিশাল বিশাল
আহ, মানুষকে বানিয়ে দেওয়া হচ্ছে। মানে আমরা যে সমস্ত কথা 20 বছর, 22 বছর, 15 বছর আগে বলেছি, সেই কথাগুলো ঘুরে ফিরিয়ে এরা নতুন ভাবে বলতেছে। আপনি কিন্তু আমি খুঁজে খুঁজে দেখি যে এইসব কথা তো বহুত আগে আমাদের বলা। তো এইভাবে আপনি এই টেকনোলজিকেও তারা কিন্তু মডিফাই করে, বা এটাকে কি বলে, বিকৃত করে তারা কিন্তু আর একটা কোটারি গোষ্ঠী তৈরি করতেছে, যেখানে সত্যিকারের বিপ্লবটা কখনোই সম্পন্ন না হয়। কিন্তু বিপ্লব সম্পন্ন করতে হবে, বিপ্লব হতেই হবে। যেহেতু রাজনৈতিক দলগুলা যেহেতু এই 16 বছরের তরুণদের ভোটাধিকারের ব্যাপারে কথা বলছে না, তো সেক্ষেত্রে এই তরুণদেরকে সংগঠিত হয়ে কিভাবে তারা তাদের এই এখন যে খুব কাছাকাছি নির্বাচনের সময় আসছে, তো যেহেতু এতদিন ধরে এই প্রসঙ্গটা কোনো রাজনৈতিক দলই সোচ্চারভাবে উচ্চারিত করে নাই, সেক্ষেত্রে বর্তমানে এই অল্প সময়ের মধ্যে তরুণরা কিভাবে সংগঠিত হয়ে তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে, কিংবা কোথায় প্রস্তাবনা দিতে পারে এবং কিভাবে তারা সংগঠিত হতে পারে বলে আপনি মনে করেন, এবং আপনার অ্যাডভাইস কি তাদের জন্য? আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি একটা রাজনৈতিক দলের নাম বলেন যে প্রথমত গুরুত্ব সহকারে ক্ষমতায় যাওয়ার বিষয়টার বাইরে খুব এম্পাসাইজ দিয়ে কথা বলে, একটা রাজনৈতিক দলের নাম বলেন। বাংলাদেশে আসলে ক্ষমতায় যাওয়ার বাইরে সেরকম রাজনৈতিক দল নাই, তারপরেও গতকালকে আমি আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল এই এই বিষয়টা নিয়ে, বিশেষ করে 16 বছর তরুণদের এই ভোটাধিকার নিয়ে। উনি বললেন যে আমাদের পার্টি থেকে আমরা ইতিমধ্যে আমরা সংস্কার কমিশনে এই প্রস্তাবনা জমা দিয়েছি, যাতে 16 বছর বয়সীদেরকে ভোটাধিকার দেওয়া হয়। এর বাইরে আমি আর কারোর কাছে শুনি নাই যে তারা তাদের প্রস্তাবনা জমা দিয়েছে কিনা। হ্যাঁ, মঞ্জুর সাথে ঢাকায় বসেও আমার একাধিকবার কথা হয়েছে, অন্যান্যদের সাথেও কথা হয়েছে। মঞ্জুর মধ্যে এবং ফুয়াদের মধ্যে আমি অনেক কিছুই আম, আম, নতুন নতুন অনেক প্রত্যাশার অনেক কিছুই দেখেছি। কিন্তু ঘটনা হলো যে আপনি বড় রাজনৈতিক দলগুলোকে আমরা যদি মাপি 1 থেকে 5 পর্যন্ত, সেখানে তাদের মধ্য থেকে মানে বিনির্মাণের জন্য জাতি বিনির্মাণের জন্য একটি রাষ্ট্র, আমরা কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র হয়ে উঠতে পারি নাই। আমরা এখন পর্যন্ত একটি ভৌগোলিক অবস্থান আছে, ফ্ল্যাগ আছে, মানচিত্র আছে, সবকিছুই আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা রাষ্ট্র হয়ে উঠতে পারি নাই। কারণ রাষ্ট্র পৃথিবীতে, রাষ্ট্র যারা হয়ে উঠেছিল তারাও কিন্তু ধীরে ধীরে কর্পোরেট হাউসে পরিণত হয়ে যাচ্ছে। ওখানে রাষ্ট্রের যে মানবিক সত্তা, এগুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পৃথিবী একটি নয়া ডাইমেনশনের মধ্যে চলে যাচ্ছে। তো আমরা সেই বৃহত্তর আলোচনায় গেলাম না, কিন্তু বাংলাদেশে রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কিন্তু কি বলে একদম সরাসরি খুব অল্প কথায় আমরা রাষ্ট্র বিনির্মাণের জন্য কোনো কর্মসূচি আমরা জনগণের সামনে নিয়ে আসতেছি না। আমরা আনতেছি এমন এমন জিনিস যে এটার জন্য আবার গবেষক লাগবে, গবেষণা করা লাগবে, তারপরে তাদেরকে বুঝতে হবে। কিন্তু যাদেরকে বুঝতে হবে তারা নিজেরাও বোঝে না। এই যে একটা বিশাল একটা আমাদের এটাকে কি বলে দৈন্যতা, ইন্টেলেকচুয়াল ইনক্যাপাবিলিটি, এই রাজনৈতিক নেতাদের মধ্যে এটা খুব ভয়ানক। এবং আপনারা দেখবেন রাজনীতিতে কিন্তু এখন আর পড়াশোনা নেই। আর আমরা যে কোনো ভাবেই হোক, আমরা এখন কিন্তু ওই মান্দাত্তা আমলে আমরা মনে করি যে নবীজির কোনো লেখাপড়া ছিল না, তারপর কি কয় রবীন্দ্রনাথের লেখাপড়া ছিল না, নজরুলের লেখাপড়া ছিল না, এদেরকে নিয়ে মানুষ গবেষণা করে। তো এখনো এই পর্যায়ে এসেও আমাদেরকে সেই গবেষণা করার মতো চরিত্র নিয়েই এই জাতিকে নির্মাণের জন্য এগিয়ে যেতে হবে, এবং বিভিন্নভাবে নষ্ট চরিত্রের মানুষগুলোকে তাদের আশেপাশে দেখতে হবে, এবং সেইভাবে রাষ্ট্র এগিয়ে যাবে। তো এখান থেকে আমরা কবে বের হতে পারবো? এটা একমাত্র আমাদের সন্তানেরা যদি বিপ্লবকে সম্পন্ন করার জন্য পরবর্তী ধাপটায় যদি ঝাঁপিয়ে পড়তে পারে, যে এইসব এই কি বলে সংস্কার কমিশন টমিশন, এই সমস্ত তালিবালি, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করে দিয়ে নির্বাচন এগুলো বন্ধ করে দিয়ে সোজা সাপটা বিপ্লবের মধ্যে ঢুকে যেতে হবে, এবং বিপ্লব বিরোধী যত চরিত্র আছে এগুলো এলিমিনেট করে দিতে হবে। এমনি এমনি একটি রাষ্ট্র সফল বিপ্লবের মধ্যে যায় না। যদিও আবার সেই বিপ্লবের মধ্যে গেলে পরে এই মাফিয়া গোষ্ঠী, এই আবার সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তারা আবার মনে করবে এই বোধহয় আবার মার্ক্সবাদ লেনিনবাদ ফেরত আসছে, তাই এইটা মানে নেওয়া যাবে না, কমিউনিস্টের গোষ্ঠী সব ধ্বংস করে
দিতে হবে, এই নানানবিধ কারণ। সবাই তো মুনাফা দেখে, তার অর্থনৈতিক মুনাফা, ফাইন্যান্সিয়াল মুনাফার মধ্যেই যে আপনি গণতন্ত্র করবেন ভালো, আমার মুনাফা কি থাকবে এইখান থেকে, আমার ওই তেল সম্পদ ওখান থেকে কতটুকু আসবে, হীরক সম্পদ কতটুকু আসবে, স্বর্ণ সম্পদ কতটুকু আসবে, এইগুলা, এই সমস্ত গুণাবাছা করতে 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 শেষ পর্যন্ত দেখা যায় আমরা গিনিপিগ হয়ে যাই। তো আমাদের সন্তানদেরকেই ঠিক করতে হবে যে তারা আসলেই এই মাফিয়া গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার, ক্ষমতা দেওয়ার জন্য তারা রাষ্ট্রকে এগিয়ে দেবে, না রাষ্ট্র বিনির্মাণের জন্য যে বিপ্লব সম্পন্ন হয়নি সেই বিপ্লবটাকে সম্পন্ন করবে। অনেক ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা বলছিলেন, বিশেষ করে রাজনীতিবিদদের লেখাপড়ার কথা এবং স্টাডি করার কথা, গত সংস্কার কমিশন যে সংস্কার কমিশনের মিটিংয়ে প্রতিদিন সব রাজনৈতিক দলের নেতাদেরকে আহ্বান করা হয়। আমি কাউকে দেখি, হাতে গোনা দু চারজন রাজনীতিবিদ ছাড়া, দুই একটা দলের রাজনীতিবিদ ছাড়া কারোর হাতে কোনোদিন কোনো পেপার্স দেখি নাই যে নোট করে নিয়ে গেছে কিংবা প্রস্তাবনা করে নিয়ে গেছে, কিংবা নতুন কোনো প্রস্তাবনা, যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশন দেয় তার উপরে আলোচনা করে, কিন্তু কেউ পয়েন্ট আউট করে, হাতে কোনো দু একটা রাজনৈতিক দল ছাড়া, নতুন নতুন প্রজন্মের বিশেষ করে তারা ছাড়া পুরানোদেরকে আমি দেখি নাই নতুন কোনো প্রস্তাবনা উত্থাপন করতে। যে আমি তো এই আপনার এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় তো আমি তো কখনো যাই নাই, বাট আমি ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজের কাছে আমি 8 পাতার একটা খসড়া আমি কিন্তু ড্রাফট করে আমি দিয়ে এসেছিলাম, বুঝছেন। আমি সেটার মধ্যে কিছু কিছু দেখি বিভিন্ন সময় বলে এবং কাজ করে। তো যাই হোক, আমি কিন্তু মানে একদম পুরো গাইডলাইন দিয়ে আসছি যে এইভাবে রাষ্ট্র বিনির্মাণ হবে, এবং এইভাবে ফ্যাসিবাদ বন্ধ হবে, এবং এইগুলো বাস্তবায়ন করার জন্য এই রাস্তা আছে। আমি কিন্তু লিখে দিয়ে এসছি। তো ওখানে ওই যে আপনি যেটা বলতেছেন, হয়তো অনেকেই লিখে নিয়ে যায় না, হয়তো কেউ আমার মতো, হয়তো আবার কেউ দিয়েও থাকতে পারে, আই ডোন্ট নো। তাই আমি এই ব্যাপারে মন্তব্য করলাম। চোখে পড়ে নাই আর কি। মানে পরিকল্পিত একটা প্রস্তাবনার কিন্তু দেখলে বোঝা যায়, কিংবা শুনলে একটা আলোচনায় কিছু না কিছু কাগজপত্র লিখে নিয়ে যাওয়া উচিত। স্টাডি করে না। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নতুন কিছু হ্যাঁ, রাজনীতি। রাজনীতিতে ব্যক্তিগত ব্যাপার বলতে কিছু নাই। যদি কারো রাজনীতিতে কেউ যদি মনে করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। রাজনীতিতে ব্যক্তিগত ব্যাপার বলতে কোনো জিনিস নেই, এটা কালেক্টিভ ব্যাপার। অবশ্যই আপনার যেটা নজরে পড়ছে সেটা বলার অধিকার আপনার আছে, এবং এই জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। এখন একদম মানে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হলো যে এই নতুন বিশেষ করে যে বিষয়টাতে গুরুত্ব দিয়ে আজকের আলোচনাটা আমরা শুরু করছিলাম, সেটা হলো যে 16 বছরের নাগরিকদেরকে ভোটাধিকার। এই অল্প সময়ের মধ্যে রাষ্ট্র যদি মনে করেন যে সবার প্রস্তাবনা কিংবা আমরা যে আলোচনাটা করছি যে 16 বছরের তরুণদেরকে ভোটাধিকার দিতে হবে, এটা যদি রাষ্ট্র গ্রহণ করে, তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা তাদের সেই কার্যক্রমটা সফল করতে পারে বলে মনে করেন? ম্যাটার অফ 24 আওয়ার্স, এটা কোনো ব্যাপারই না। যে ইস্যুগুলো নিয়ে গণভোট হবে, আমি গণভোটের কথা কিন্তু প্রথম থেকেই বলতে বলতে আসি। জি, এখানে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক হয়েছে দল যে তারা গণভোট হবে। বলতেছে আগামী পার্লামেন্টে করতে হবে, অমুক করতে হবে, এগুলো সব ভণ্ডামি কথাবার্তা এবং আম, জনগণকে ব্লাব দেওয়ার মতো কথাবার্তা। কিন্তু মূলত গণভোটের চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম আজ পর্যন্ত পৃথিবীতে পয়দা হয় নাই। হয় অবশ্য দুইটা মাধ্যম, একটা হচ্ছে হয় আপনি যুদ্ধ করিয়া পরাজিত করবেন, শত্রুপক্ষ ধ্বংস করে দিবেন, তারপরে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে, আর না হলে গণভোট দিয়ে অধিকার প্রতিষ্ঠিত হবে। গণভোটের বাইরে যারা, যে সমস্ত মানুষ কথাবার্তা করে, তারা গণবিরোধী লোক, তারা জাতি বিরোধী লোক, এবং এদেরকে যে কোনো, এরা হচ্ছে ওই কি বলে ইন্ডিয়ান মৌলবাদীদের পাওসাটা গোলাম। এদেরকে যে কোনো ভাবে হোক বিদায় করতে হবে। এদের ন্যারেটিভ মাথার মধ্যে নেওয়া যাবে না। এদের ন্যারেটিভ নিলেই জাতিকে গাঞ্জা আর মদ খাইয়ে সারা জীবন ধ্বংস হয়ে যেতে হবে। তাই এই বিষয়টা, 16 বছরের বিষয়টা, এটাও গণভোটের মধ্যে, ইস্যুর মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব। আপনাকে যে প্যাকেজটা থাকবে গণভোটের, যে সংবিধানের এই ধারা আমরা পরিবর্তন করব, এই এই শাসনতান্ত্রিক ধারা পরিবর্তন করব, এই এই ভোটাধিকার পরিবর্তন করব, একসাথে প্যাকেজ দিয়ে গণভোটে দিয়ে দেবেন, আইদার জনগণ গ্রহণ করবে, নাহলে জনগণ বাদ দিয়ে দেবে। অনেক ধন্যবাদ হিসাবটা ভাই। সোজা। অনেক এটার ধন্যবাদ। জন্য অনেক ধন্যবাদ ভাই। আপনি দেখেছেন যে গতকালকে
ঐকমত্য কমিশনের বৈঠকে সবাই মোটামুটি গণভোটের পক্ষে মানে রাইট, হ্যাঁ, এই 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 পদক্ষেপটা আমি দেখেছি এবং বিএনপিরও আমি এই কথা শুনেছি, কিন্তু সেটাও তারা বলছে যে নির্বাচনের দিনে আলাদা একটি ব্যালটে করতে হবে। এইটা আমার কাছে পছন্দ হয় নাই। এবং তাদের অবশ্য তাদের পক্ষে যদি কেউ কথা না বলে তাইলে আবার তারা খুব উষ্মা প্রকাশ করে, লাগলে কোনো কোনো সময় দেখা যায় আপনাকে বেজ্জতিও করবে। কিন্তু তাদের পক্ষে কথা বলতে হবে, কিন্তু আমি সত্য কথা বলার বিষয় কেন যেন আমার বের হয়ে যায়, ওই তখন আর বড় বড় চেহারার বিশাল বিশাল নেতৃত্বের চেহারাগুলো আমার মনে থাকে না, তখন জনগণকেই আমার বড় মনে হয়। এর জন্য আমি বলে দিই, তো এখন ওই কোনো এটা সম্ভব না, এরকম কথা চলে। এটা কোনোভাবে সম্ভব না যে একই দিনে মানে জাতীয় সংসদ নির্বাচন প্লাস গণভোট, এটা ইট ইজ ইম্পসিবল। তো সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা করছে যে ডিসেম্বরে গণভোট হবে এবং ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন হবে। আপনি কি মনে করেন, সেটা কি সম্ভব এবং হবে বলে মনে করেন? গণভোট তো আগামী মাসেও করতে পারে, এটার জন্য তো কোনো সমস্যা নেই। এখন অক্টোবর চলে, নভেম্বরে গণভোট করতে পারে। হুম। গণভোটের জন্য তো খুব বেশি কিছু প্রয়োজন নেই, কিন্তু কথা হলো এই নির্বাচন কমিশন গণভোট করার জন্য যোগ্য কিনা এইটা আমাদেরকে দেখতে হবে। এবং এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তার যোগ্যতা দিয়ে কোনো কিছু করার মতো অবস্থানে আছে কিনা, এটা একটা কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন। এখন যেহেতু যারা এই সরকারটাকে বানাইছে তারাও বলতেছে দিস গভর্নমেন্ট ইজ ইনক্যাপাবল, এবং আমরাও এদের ক্যাপাবিলিটি নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। তবে আমার মনে হয় এখন ডক্টর ইউনূসের মতো মহান ব্যক্তিত্ব এবং যার সারা পৃথিবীতে সুনাম রয়েছে, তিনি তার ডিপারচারটা এত দ্রুত কেন করতে চাচ্ছেন এটা আমার মাথায় ধরতেছে না। যে কোনো মতে একটা ল্যাপাসাপা দিয়ে আমি একটা নির্বাচন দিয়ে কারো উপরে দিয়ে দিতে পারলে আমি বেরোয় যেতে পারতেছি, ওনার মানে ওনার কাজ কামে আমার তাই মনে হচ্ছে। এই জিনিসটা তার জন্য যে কত বড় ব্ল্যান্ডার হবে এইটা তাকে বুঝতে হবে। আজকে কতদিন পর্যন্ত সংস্থাপন সচিব নাই বাংলাদেশে, তিনি একটা সচিব নিয়োগ দিতে পারতেছেন না। বাংলাদেশ কি সচিবের অভাব পড়ছে? সৎ মানুষের কি অভাব পড়ছে? আর এই যে পুরানা ডাইনোসর কিছু উনি টাইনা তারপর চালাইতে হইতে আছে, এই ডাইনোসরদেরকে উনি বিদায় দিতেছে না কেন? ক্যাপাবেল যে সমস্ত দেশপ্রেমিক অফিসার এখন পর্যন্ত কোনো দায়িত্বই পায় নাই, তাদেরকে কেন ব্যবহার করা হচ্ছে না এটা আমার মাথায় ধরতেছে না। আর এই আপনি 2-3 সপ্তাহ হয়ে গেল, কেন একটা সচিব আপনি নিয়োগ দিতে পারবেন না? আর তারপর যে সচিব মোখলেসুর রহমান নিজে বেগম জিয়াকে দুর্নীতিবাজ বানায়নের মতো অবস্থায় নিয়ে তাকে জেলে পর্যন্ত ঢুকানোর সহযোগী, তাকে এখনো কেন চাকরিতে রাখা হচ্ছে? তাকে এখনো কেন চাকরিতে রাখা হচ্ছে? এটা বিএনপিও কোনো কথা বলতেছে না, আমার মাথায় ধরে না। বিএনপি কেন মোকলেসের মতো লোকরে এখনো সচিব হিসাবে রাখার জন্য, বাংলাদেশ সরকারের মধ্যে এই ডাইনোসরকে কেন এখনো রাখার জন্য এখনো কোনো কথা বলে না? বরং তাকে বাড়ি শুধু প্রেরণ করা নয়, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর মতো অবস্থা তো বিএনপির করা উচিত, কিন্তু করতেছে না। অনেক ধন্যবাদ ভাই, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তরুণদের উদ্দেশ্যে আপনার একটা ছোট্ট তরুণদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, বিপ্লব অসম্পূর্ণ অবস্থায় আছে, বিপ্লবকে সম্পন্ন করতে হবে। যদি তুমি আগামীর পৃথিবী চাও, যদি তোমার তোমার পৃথিবী চাও, তোমার বাংলাদেশ চাও, তাহলে তোমার স্বপ্নের বাংলাদেশ চাও, তুমি যে বিপ্লবকে অসম্পূর্ণ অবস্থায় রেখেছো সেই বিপ্লবকে সম্পন্ন করো। নির্বাচন কোন রাষ্ট্রকে সঠিক পথ পূর্ণাঙ্গভাবে দিতে পারে না। নির্বাচন হলো একটা সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশের মধ্যে নির্বাচন দিয়ে তুমি ক্ষমতার পরিবর্তন করতেছো, কিন্তু রাষ্ট্র বিনির্মাণ করতে হলে, জাতি বিনির্মাণ করতে হলে, তোমার মতো তোমার স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে তোমাকে বিপ্লব সম্পন্ন করতে হবে। বিপ্লব সম্পন্ন করতে হবে, মাফিয়া উৎখাত করতে হবে, তার রাজনৈতিক মাফিয়া, গণতান্ত্রিক মাফিয়া, অর্থনৈতিক মাফিয়া, মাদক মাফিয়া, সব মাফিয়া ধ্বংস করার মধ্য দিয়ে বিপ্লব সম্পন্ন করতে হবে। যদি সেটা না পারো তাহলে তোমরা অন্ততপক্ষে ঘোষণা দাও যে তোমরা ব্যর্থ। এইটাই হলো যুবকদের প্রতি আমার আহ্বান। অনেক ধন্যবাদ ভাইয়া, আজকে আমাদের এই বিশেষ একটা বিষয় আলোচনা করার জন্য। আগামীতে আবার নতুন পর্বে আপনাকে ইনশাল্লাহ আমন্ত্রণ জানানো হবে। দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয়ে আমরা খুবই স্পষ্ট। তরুণরা শুধু আগামী দিনের ভোটার হতে চায় না, তরুণরা আগামী দিনে আমাদের এই দেশকে নেতৃত্ব দিতে চায়।
তাদের অধিকার, তাদের অংশগ্রহণ এবং দায়িত্ববোধ আমাদের দেশকে একটি সত্যিকারের একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে বলে আমরা সবাই মনে করি। গত 2024 সালের যে বিপ্লবের মধ্য দিয়ে যে তরুণ নেতৃত্ব বাংলাদেশে এসেছে এবং তরুণরা যে রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, আশা করি এটা তখনই পরিপূর্ণ হবে যখন আমাদের একটি স্বপ্নের এবং আমরা যে রাষ্ট্র আমরা আকাঙ্ক্ষা করি, যে রাষ্ট্র অধিকারের ভিত্তিতে, নাগরিক অধিকারের ভিত্তিতে যে রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি, সেই রাষ্ট্র নিশ্চয় আমরা একদিন গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আজকের এই আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম।